উত্তরপ্রদেশের একটি ছোট্ট জীবন্ত কসবায় প্রতি বছরের মতো এবারও একটি বিশাল মেলা বসেছিল। রঙিন আলো, হাসি কান্না আর মানুষের কোলাহলে মুখরিত এই মেলা ছিল গ্রামের উৎসবের হৃদয়। কিন্তু এই আনন্দের মাঝে একটি অন্ধকার ছায়া পড়ে, যখন ক্ষমতার অপব্যবহার মানুষের হৃদয়ে ভয় জাগায়। এই গল্প একজন সাহসী নারীর, যিনি সাধারণ মানুষের পোশাকে লুকিয়েছিলেন তার অটল সততা ও ন্যায়ের প্রতি অঙ্গীকার নিয়ে। এই মেলায় তিনি শুধু একজন দর্শক নন, তিনি ছিলেন জেলার নতুন আইপিএস অফিসার, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি অবিস্মরণীয় শিক্ষা দিয়েছিলেন। বিজয়নগরের একটি ছোট্ট কসবায় একটি বিশাল মেলা বসেছিল। মেলায় মানুষের ঢল নেমেছিল, হাসি, গান আর দোকানের ডাকে চারদিক মুখরিত। এত ভিড়ের জন্য নিরাপত্তার খাতিরে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছিল। এই মেলায় জেলার নতুন ও কঠোর স্বভাবের এসপি অফিসার সুহাসিনী ভার্মা তার মা কল্পনা দেবীর সঙ্গে ঘুরতে এসেছিলেন। কিন্তু আজ সুহাসিনী তার অফিসারের ইউনিফর্মের পরিবর্তে গ্রামের সাধারণ মেয়ের মতো সবুজ রঙের সালোয়ার স্যুট পরেছিলেন। তাকে দেখে কেউ বুঝতেই পারত না যে এই নারী জেলার আইপিএস অফিসার। সুহাসিনী তার মায়ের হাত ধরে ভিড়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। তখনই সামনে থেকে ইন্সপেক্টর রমেশ যাদব হঠাৎ হাজির হলেন। ভিড়ের চাপে পরিস্থিতি উত্তপ্ত ছিল। হঠাৎ রমেশ যাদব রেগে গিয়ে লাঠি তুলে সুহাসিনীর মাকে মারলেন। তারপর ক্রুদ্ধ কণ্ঠে বললেন, রাস্তা কি তোর বাপের? এত ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিস, দেখতে পাস না? পিছনে সর, নইলে এমন মারব যে হাঁটতে পারবি না, বুঝলি? এই বলতে বলতে ইন্সপেক্টর আর একজন নিরীহ মানুষকে লাঠি দিয়ে আঘাত করলেন। কোনো কারণ ছাড়াই তিনি মানুষের ওপর হাত তুলছিলেন। এসব দেখে সুহাসিনীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রেগে চিৎকার করে বললেন, স্যার, আপনি জনতার ওপর এভাবে হাত কেন তুলছেন? আপনি আমার মাকে কেন মারলেন? তার কোনো দোষ ছিল না। ভিড় তো সব দিকেই রয়েছে, আমরাও শুধু এগিয়ে যাচ্ছিলাম, এতে অপরাধ কি? এতটুকু শুনতেই ইন্সপেক্টর রমেশের মুখ লাল হয়ে গেল। তিনি ক্রোধে লাঠি তুলে সুহাসিনীর ওপরও আঘাত করলেন। তারপর গর্জন করে বললেন, বড় বড় কথা বলছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক, নইলে এমন মারব যে কথা বলা হাঁটা সব ভুলে যাবি। দেখছিস না কার সঙ্গে কথা বলছিস? আমি পুলিশ ইন্সপেক্টর, বেশি নেকামো করিস না, নইলে আবার লাঠি পড়বে। সুহাসিনীর শ্বাস দ্রুত হচ্ছিল, হৃৎপিণ্ড তীব্রভাবে ধড়কছিল। ভেতরে তিনি কাঁপছিলেন, কিন্তু মুখে কোনো ভয় না দেখিয়ে তিনি সত্যের কণ্ঠ তুললেন। ইন্সপেক্টর রমেশের অযৌক্তিক ও উদ্ধত আচরণ, কারণ ছাড়া মানুষের ওপর লাঠি চালানো, নিরস্ত্র ও অসহায় মানুষকে ভয় দেখানো দেখে সুহাসিনীর ভেতরে আগুন জ্বলে উঠেছিল। যখন তিনি দেখলেন রমেশ একটি ছোট্ট মেয়ের ওপরও লাঠি চালিয়েছেন এবং মেয়েটি চিৎকার করে কেঁদে উঠেছে, তখন সুহাসিনীর চোখেও জল এসে গেল। রাগের সঙ্গে একটি গভীর দুঃখও জেগে উঠল। তিনি চুপ থাকতে পারলেন না। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়ভাবে বেরিয়ে এলো, স্যার, আপনি কি করছেন? এটা কেমন আচরণ? আপনি একটি ছোট্ট মেয়ের ওপর হাত তুলেছেন কোনো কারণ ছাড়া। এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনারা মানুষের নিরাপত্তার জন্য আছেন, তাদের ভয় দেখানোর জন্য নয়। ইন্সপেক্টরের লাল মুখ আরও উত্তপ্ত হয়ে উঠল। তিনি হঠাৎ হাত তুলে সুহাসিনীর গালে একটি চড় মারলেন। চড়ের ধাক্কায় সুহাসিনীর মাথা ঝাঁকিয়ে গেল। একটি তীব্র ব্যথা গুঞ্জন দিয়ে উঠল, কিন্তু তিনি নুয়ে পড়লেন না। ভেতরে একটি ঝড় উঠেছিল, ব্যথা, ক্রোধ, অপমানের সঙ্গে একটি শান্ত সিদ্ধান্ত নেওয়ার সতর্কতাও ছিল। তিনি নিজেকে সামলে নিলেন। গভীর শ্বাস টেনে চোখে কঠোর দৃষ্টি রেখে বললেন, আমি আপনাকে গ্রেফতার করাবো, আমি আপনাকে সাসপেন্ড করাবো। আপনি শুধু ন্যায়ের ভক্ষক নন, বরং দুর্বলদের উপর অত্যাচারকারী হিসেবে জানোয়ার হয়ে উঠেছেন। আপনি একজন বৃদ্ধা মহিলা, একটি শিশু এবং একজন সাধারণ মানুষের উপর হাত তুলেছেন। এর হিসাব দিতে হবে। রমেশ আবার হামলা করার চেষ্টা করলেন, কিন্তু ঠিক তখনই সুহাসিনী তার হাত শক্ত করে ধরে ফেললেন। তার পকড় এত শক্ত ছিল যে রমেশের তাল দুর্বল হয়ে গেল। ভিড়ের মধ্যে কিছু লোক হঠাৎ চোখ ঝলমল করে তাকাতে লাগল। কেউ মোবাইল বের করে রেকর্ডিং শুরু করল। কারো কণ্ঠে ঘাবড়ে যাওয়া, কারো কণ্ঠে সমর্থন, সব মিলিয়ে পরিবেশ বদলাতে লাগল। পাশে দাঁড়ানো কল্পনা দেবী ভয়ে সুহাসিনীর হাত টানার চেষ্টা করলেন। বেটি, ছেড়ে দে, এখান থেকে চল। কিন্তু সুহাসিনী তাকে ধীরে কিন্তু দৃঢ়ভাবে থামালেন। তার কণ্ঠ এখন শান্ত, কিন্তু ঠোঁটে কঠোরতা ছিল। মা, এখন পিছিয়ে যাওয়া ঠিক হবে না। যদি আমি চুপ থাকি তাহলে এসব চলতেই থাকবে। তুমি ঘাবড়িও না, আমি সামলে নেব। ভিড়ের মধ্যে কিছু লোক কথা বলতে লাগল যে এই পুলিশের আচরণ ভুল। শিশুদের কান্নায় বাতাসে অপরাধের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল।
ঠিক তখনই সুহাসিনী তার পকেট থেকে আইডি কার্ড বের করার বদলে, যা তিনি ইচ্ছাকৃতভাবে বাড়িতে রেখে এসেছিলেন, কোনো গর্জন করলেন না, শুধু চোখে স্থিরতা আর কর্তৃত্ব নিয়ে জোরে বললেন, যারা রেকর্ড করছে রেকর্ড রাখো, যা কিছু হয়েছে সব রেকর্ডে থাকবে, আপনি আমার সঙ্গে থানায় চলুন, আমি রিপোর্ট লেখাবো। রমেশের রাগ এখন বিরক্তিতে বদলে গেল। তিনি বুঝতে পারছিলেন যে ভিড় আর রেকর্ডিং তার বাঁচার পথ বন্ধ করে দিয়েছে। তিনি আঙুল তুলে ধমক দিয়ে বললেন, তুই নিজেকে কি ভাবিস, কে তোকে এই অধিকার দিয়েছে? কিন্তু তার কণ্ঠে এখন চিৎকার নয়, হতাশা ছিল। সুহাসিনী ভিড়ের দিকে তাকালেন। তার মুখে এখন ক্রোধের সঙ্গে একটি সিদ্ধান্তের ঝলক ছিল। তিনি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি আপনাকে আপনার জায়গা দেখাবো। আইনের মধ্যে থেকে যদি আপনি আপনার ক্ষমতার বাইরে গিয়ে মানুষকে মেরেছেন, তাহলে আমি চুপ থাকব না। আপনি ইন্সপেক্টর রমেশ হন বা অন্য কেউ, আইন সবার জন্য এক। তখন মেলার মধ্যে অনেক মহিলা ও বয়স্করা সুহাসিনীর পাশে এসে দাঁড়ালেন। একে একে তারা বলতে লাগল যে এই ইন্সপেক্টর প্রায়ই এমন হাঙ্গামা করে, মানুষকে ভয় দেখায়। কেউ সাহস করে বলল, আমাদের কাছে অনেকবারের ভিডিও আছে। কেউ বলল, এই লোকটি আমাদের মায়ের উপরও হাত তুলেছিল। ভিড়ের সম্মতি আর রেকর্ডিং করা মোবাইলগুলো রমেশকে বিপাকে ফেলে দিল। রমেশ বিরক্ত কণ্ঠে বললেন, ঠিক আছে ঠিক আছে, চল থানায় চল, যা করার কর। তার সাহস এখন কমে গিয়েছিল। সুহাসিনী ধীরে তার কবজি ছেড়ে দিলেন, কিন্তু চোখ দিয়ে পরীক্ষা করছিলেন যে তিনি আবার কি পদক্ষেপ নেন। কল্পনা দেবী তখনও চিন্তিত ছিলেন। তিনি মেয়ের কাছে এসে ধীরে বললেন, বেটি, যা করার সাবধানে কর, আমি তোর সঙ্গে আছি। সুহাসিনী মায়ের হাত ধরলেন। তার চোখে ভালোবাসা ও দৃঢ়তা দেখা গেল। মা, তুমি চিন্তা করো না, আমি আইনের নাম খারাপ হতে দেব না, কিন্তু যারা ভুল করবে তাদেরও ছাড়ব না। সুহাসিনীর চোখে রাগের জ্বালা ছিল, কিন্তু তার মুখে সংযম। সামনে দাঁড়ানো ইন্সপেক্টর রমেশ জোর করে হাসলেন। তার হাসি বিষাক্ত ছিল, যেন কোনো অপরাধীর জয়ের ঘোষণা। তিনি গর্জন করে বললেন, থানায় যাবি তুই? থানা কি তোর বাপের? থানার ইন্সপেক্টর আমি। আমার চেয়ারে বসে তুই আমাকে সাসপেন্ড করবি? খুব বড় স্বপ্ন দেখছিস। টেনশন নিস না, আমি তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। এখানে ন্যায় চলে না, এখানে চলে ইন্সপেক্টর রমেশ যাদবের লাঠি, বুঝলি? ভিড় নীরব ছিল, কারো মুখে ভয়, কারো মনে রাগ, কিন্তু সুহাসিনী কিছু বললেন না। তিনি শুধু তার মা কল্পনা দেবীর হাত শক্ত করে ধরলেন এবং গভীর শ্বাস টেনে বললেন, চলো মা, এখন বাড়ি যাই। এর আসল জবাব থানায় আর আদালতে পাবে। রমেশের হাসি পিছনে থেকে গেল, কিন্তু সুহাসিনীর হৃদয়ে তার প্রতিটি শব্দ ছুরির মতো খোঁচা দিচ্ছিল। বাড়ি পৌঁছে কল্পনা দেবী ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লেন। তার মুখে চিন্তা ও ভয় স্পষ্ট ছিল। তিনি সুহাসিনীকে বললেন, বেটি, তুই কেন এই ঝগড়ায় জড়াচ্ছিস? ওই লোকটা পাগল, ও তোকে ক্ষতি করতে পারে। সুহাসিনী মায়ের হাত ধরে ধীরে বললেন, মা, যদি আমি চুপ থাকি তাহলে এই লোকেরা আরও শক্তিশালী হয়ে উঠবে, আইনকে মজাক বানিয়ে দেবে। আমি পুলিশ অফিসার, এই ধরনের লোকদের থামানো আমার কর্তব্য। যদি আমি ভয় পাই তাহলে সাধারণ মানুষ কার কাছে আশা করবে? তারপর তিনি মাকে আশ্বাস দিলেন, তুমি চিন্তা করো না, এখন এই বিষয় আমার হাতের বাইরে যাবে না। পরের দিনই সুহাসিনী অফিসে পৌঁছলেন। তার মুখে দৃঢ় সংকল্প ছিল। তিনি তৎক্ষণাৎ ফোন তুলে জেলার ডিএম বিশ্বজিৎ সিংয়ের সঙ্গে যোগাযোগ করলেন। ফোন পেতেই তিনি পুরো ঘটনা বিস্তারিতভাবে শোনালেন। কিভাবে ইন্সপেক্টর রমেশ ভিড়ের মধ্যে শিশু ও বয়স্কদের ওপর লাঠি চালিয়েছেন, কিভাবে তিনি নিজে এসপিকে চড় মেরেছেন এবং কিভাবে তিনি তার পোশাক ও ক্ষমতার অহংকারে জনতাকে হয়রানি করেছেন। ডিএম রাগে ফেটে পড়লেন, তার কণ্ঠে ক্রোধ স্পষ্ট ঝলক ছিল। এই ইন্সপেক্টর রমেশ আমাদের জেলায় থাকবে না, এর কোনো অধিকার নেই। এই ধরনের কাজ পুলিশের ভাব মর্যাদাকে মাটিতে মিশিয়ে দেয়। আপনি তৎক্ষণাৎ এর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আমি আপনার সঙ্গে আছি। এটা শুনে সুহাসিনীর মুখে হাসি ফুটল। তার হৃদয়ে প্রথমবার শান্তির ঢেউ খেলে গেল। তাকে মনে হলো যেন এখন সত্যিই ন্যায়ের পথ সহজ হয়ে গেছে। কিছুক্ষণ পর সুহাসিনী ডিএম বিশ্বজিৎ সিংয়ের অফিসে পৌঁছলেন। সেখানে দুজনে মুখামুখি বসলেন। ডিএম ফাইল খুলে বললেন, সুহাসিনীজি, আপনার কাছে প্রমাণ আছে তাই না? গবা, ভিডিও ক্লিপ, জনতার বয়ান সব সংগ্রহ করুন। কাল সকালে আমরা এই মামলা আদালতে নিয়ে যাব। আদালতেই এর ফয়সালা হবে। যদি রমেশ দোষী প্রমাণিত হয় তাহলে শুধু সাসপেনশন নয়, তাকে জেলেও পাঠানো হবে। সুহাসিনী মাথা নাড়লেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, জি স্যার, আমার কাছে প্রমাণও আছে, গবাও আছে, পুরো মেলা জানে সে কি করেছে। ডিএম গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে ঠিক হলো,
কাল সকালে আদালতের হলে দেখা হবে, আপনিও সেখানে থাকবেন যাতে পুরো জেলা জানে যে আইনের ওপরে কেউ নেই। বৈঠক শেষ হওয়ার পর সুহাসিনী অফিসের জানালা দিয়ে বাইরে তাকালেন। বাইরে শহরের ভিড়ভাট্টা ছিল, কিন্তু তার ভেতরে শান্তির অনুভূতি ছিল। তাকে মনে হলো যে তিনি তার কর্তব্যের আসল পথে আছেন। তিনি মনে মনে ভাবলেন, এখন এই ইন্সপেক্টর আর তার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। যে অপমান ও অত্যাচার সে করেছে তার হিসাব তাকে দিতে হবে, এবং এই হিসাব শুধু আমাকে নয়, আইন ও জনতাকেও দিতে হবে। পরের দিন আদালতের হল মানুষে ভরে গিয়েছিল। একদিকে সুহাসিনী, তার মা কল্পনা দেবী এবং ডিএম সাহেব বসেছিলেন। অন্যদিকে অভিযুক্ত ইন্সপেক্টর দাঁড়িয়েছিল। চারপাশে জনতা ও মিডিয়াও উপস্থিত ছিল। পরিবেশ একেবারে উত্তেজনাপূর্ণ ছিল। জাজ সাহেবের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো হল দাঁড়িয়ে গেল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, অর্ডার, অর্ডার। এরপর মামলার শুনানি শুরু হলো। প্রথমে সরকারি উকিল দাঁড়িয়ে বললেন, মাননীয় জাজ সাহেব, এই ইন্সপেক্টর তার দায়িত্বের অপব্যবহার করছিল। সে ভিড় নিয়ন্ত্রণ করার বদলে নির্দোষ মানুষদের মেরেছে, এমনকি একটি ছোট্ট মেয়ের ওপর লাঠি চালিয়েছে। এবং যখন সুহাসিনীজি এর প্রতিবাদ করেছেন তখন তিনিও তার ওপর হাত তুলেছেন। এই আচরণ শুধু অবৈধ নয়, মানবতার বিরুদ্ধে। এরপর সুহাসিনীকে গবাহ হিসেবে ডাকা হলো। সুহাসিনী পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন। জাজ সাহেব বললেন, এই ইন্সপেক্টর নিজেকে আইনের ওপরে মনে করে। যে পোশাক থেকে মানুষের সুরক্ষা পাওয়া উচিত সেই পোশাকের ব্যবহার সে ভয় ও আতঙ্ক ছড়ানোর জন্য করেছে। যদি এমন লোক পুলিশে থাকে তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? এটা শুনতেই আদালতে নীরবতা ছেয়ে গেল। জনতার চোখে জল ছিল এবং অনেকের রাগে শরীর কাঁপছিল। তারপর বাঁচার পক্ষে উকিল দাঁড়ালেন। তিনি বললেন, জাজ সাহেব, ইন্সপেক্টর এসব ভিড় নিয়ন্ত্রণ করার জন্য করেছে। কখনো কখনো পুলিশকে বাধ্য হয়ে কঠোর হতে হয়। জাজ সাহেব গভীর দৃষ্টিতে ইন্সপেক্টরের দিকে তাকালেন এবং কঠোর কণ্ঠে বললেন, ভিড় নিয়ন্ত্রণের নামে শিশু আর মহিলাদের ওপর হাত তোলা কোনো আইনে বৈধ নয়। পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া, আতঙ্ক ছড়ানো নয়। আইনের ওপরে কেউ নেই, না কোনো সাধারণ মানুষ, না পুলিশের পোশাক পরা কেউ। সব যুক্তি শোনার পর জাজ সাহেব তার রায় ঘোষণা করলেন। এই আদালত অভিযুক্ত ইন্সপেক্টরকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করছে। সঙ্গে জনতার ওপর অত্যাচার এবং মহিলার ওপর হামলার অপরাধে অভিযুক্তকে 6 বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হলো। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এটা শুনতেই পুরো আদালত হল করতালিতে মুখরিত হয়ে উঠল। সুহাসিনীর চোখ থেকে খুশির অশ্রু ঝরে পড়ল। তার মা কল্পনা দেবী মেয়ের হাত ধরে বললেন, বেটি, তুই সত্যিই প্রমাণ করলি যে আইনের চেয়ে বড় কেউ নেই। ডিএম সাহেব হেসে বললেন, সুহাসিনীজি, আপনার সাহস এই শহরকে একটি বড় শিক্ষা দিয়েছে। এখন প্রত্যেক পুলিশ জানবে যে যদি সে ভুল করে তাকে আদালতে জবাব দিতে হবে। ইন্সপেক্টরকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো। জনতা শান্তির নিঃশ্বাস ফেলতে লাগল। সুহাসিনী মনে মনে ভাবছিলেন, ন্যায় পাওয়া গেছে এবং এখন কোনো গরিব শিশু বা মহিলা এই ধরনের অত্যাচারের শিকার হবে না।